আমাদের জীবনে আকছার এরকম ঘটেই থাকে। কখনো আপনারা শুনেও থাকবেন যে প্রতিবেশীর বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু হঠাৎই বিয়ে আটকে গেল। কেন আটকে গেল বিয়ে? কেননা কনের কিছু একটা হয়ে গেছে। বিয়ের আগে কনের যদি কিছু একটা হয়ে যায় তো সমস্যা হয়ে দাঁড়ায়। কনের যদি জ্বর আসে তাহলে একদম হইচই পড়ে যায়, লোকে নানা রকম কথা রটাতে থাকে, কখনো কখনো তো বিয়ে চিরকালের মতো বন্ধ হয়ে যায়। এখন বেচারি কনের জ্বর হওয়াতেই যদি এত হইচই পড়ে যায়, তাহলে ভাবুন একবার, যদি কনের মৃত্যু ঘটে যায় তাহলে কি হতে পারে? কনের মৃত্যু আর তাও ঠিক বিয়ের আগেই। লোক তো কথা বলবেই, আরো বেশি করে কথা বলবে যদি কনের মৃত্যু বিয়ের পাত্রের বাড়িতে ঘটে যায়, আর তাও হাতের শিরা কেটে দিয়ে। পাত্রের বাড়ির লোকেদের তো নাক কাটা যাবে। লোক তো এটাই বলবে যে এটা আত্মহত্যা কিছুতেই নয়, খুন। এটা খুন। সবার মাথার মধ্যে একটা কথাই আসবে যে ছেলেটা নিশ্চয়ই কিছু করেছে। সবাই চেঁচিয়ে একটা কথাই বলবে যে ছেলেটাকে অ্যারেস্ট করো, আর তার বাড়ির লোকজনদেরও অ্যারেস্ট করো। সিআইডিও এটা ভাববে যে অন্তত পক্ষে ছেলেটাকে জিজ্ঞাসা তো করো, হতে পারে ছেলেটা সত্যি কিছুই করেনি। কিন্তু ছেলেটাকে জিজ্ঞাসাবাদও করা যাচ্ছে না, তো কেউ থাকলে তবে তো করা যাবে। ছেলেটাও গায়েব হয়ে গেছে। আগে এই কেসেও এটাই হয়েছিল। বিয়ের ঠিক আগের মুহূর্তে মেয়েটার মৃত্যু হয়েছিল আর ছেলেটা গায়েব হয়ে গেছিল। ছেলেটার বাড়ির লোকজনও খুঁজেছিল, সাথে আমরাও। আর যখন ছেলেটাকে পেলাম তখন ওর অবস্থা দেখে আমি আর কি বলবো, আপনারা নিজেরাই দেখে নিন। সিমরান, কোথায় ছিলে তুমি? তাড়াতাড়ি বসো। বিশাল, বিয়ের সবকিছু রেডি করেছো? হ্যাঁ, হয়ে গেছে। তাড়াতাড়ি বসো তুমি। না, তুমি আগে আমায় দেখাও। কি বল? আরে নমস্কার। আরে আগে তো কিছু বলেননি, হঠাৎ করে এইসব? মানে ওই ধরে নিন হঠাৎ করেই সব হয়ে গেল, সময় পাইনি যে কাউকে বলবো। আচ্ছা আচ্ছা। যদি বিশাল টিনার ব্যাপারে আগে আমাদের বলে দিত তো। সেটাই তো আমিও বলছি। এই টিনার বাড়ির কোনো ঠিক ঠিকানা আছে না ওর মা বাবার? আর এই বিশালও তেমনি, একবারও ওই পরিবারের সম্মানের কথা ভেবেও দেখলো না। ব্যাস বলে দিল একটা অনাথ মেয়েকে বিয়ে করছি। আচ্ছা, এসব হয় নাকি? যাই হোক, ও বিশালের পছন্দ, আর বিশাল খুশি তো আমরাও খুশি। সেসব তো ঠিক আছে, কিন্তু তোমরা কি কখনো এরকম শুনেছ যে মেয়ের বিয়ের প্রস্তুতি ছেলের বাড়িতে করা হচ্ছে? আরে আন্টি, যা হচ্ছে হোক না। টিনা উপরে রেডি হচ্ছে, যে কোনো সময় চলে আসতে পারে। আরে বিশাল আমার ফোনই ধরছে না, কখন থেকে ফোন করছি ফোনই ধরছে না। কিন্তু বিশাল গেলটা কোথায়? ওই ওর কোনো বন্ধু আসবে সুইজারল্যান্ড থেকে, ওকে এয়ারপোর্টে পিক করতে গেছে। অলোক, তুমি ওকে যেতে দিলে? তুমি তো জানো যে বিয়ের দিন লগ্নের আগে বরের বাড়ি থেকে বেরোনো অশুভ হয়। তুমি কি করে যেতে দিলে অলোক? আবার ট্রাই করো। অলোক দাদা, ওই টিনা। কি হয়েছে টিনার? ও তো দরজাই খুলছে না। কি? হ্যাঁ, দরজা খুলছে না? জানি না কার কুনজর পড়েছে আমাদের পরিবারের উপর। বিশাল ওদিকে ফোন তুলছে না, আর টিনা এদিকে দরজা খুলছে না। হচ্ছেটা কি এই বাড়িতে? টিনা, টিনা দরজা খোলো। দরজাটা খোলো টিনা। টিনা, টিনা দরজা খোলো। দরজাটা খোলো।
টিনা, হে ভগবান, টিনা দরজা খুলছে না কেন? কোথাও ওর কিছু হয়নি তো? দরজা ভাঙতে হবে। এই দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল তো? হ্যাঁ স্যার, আমরাই ভেঙে ঢুকেছি। তাহলে এই ছুরিটা ভিতরে এলো কি করে? আগে এটা আমাদের নয়, আমরা জানি না। আপনি বিশালের দাদা? হ্যাঁ, এই আমার ওয়াইফ, ইনি পিসি, এ বোন। অভিজিৎ, কি মনে হয়? এখনো অবধি তো আত্মহত্যাই মনে হচ্ছে, কিন্তু পরে কি হবে বলতে পারছি না। আত্মহত্যা কখন খুন হয়ে যাবে কিছু বলা যাচ্ছে না। এই বিশালের উপরে বেশি ডাউট হচ্ছে আমার। এটা কি? দেখলে হাতে চোট রয়েছে। গড়বড় আছে। এই বিশাল কোথায়? বিশালকে দেখতে পাচ্ছি না। ও আসলে এয়ারপোর্ট গেছে ওর ফ্রেন্ডকে পিক আপ করতে। যার সুইজারল্যান্ড থেকে আসার কথা সে এখনো আসেনি। ফ্লাইটের টাইম কটার ছিল? 7:30টায় ফ্লাইট ছিল। 7:30? এখন তো 12টা বাজে, এখনো আসেনি। রেডি স্যার, একটু খোঁজ নাও। আপনি নাম্বার দিন বিশালের। হ্যাঁ, দিন, নাম্বার দিন। 105 105 2788। 2788। কোনে মারা গেছে আর বর বেপাত্তা। আর ও তো ফোনই ধরছে না। থ্যাঙ্কস স্যার। বিশালের সাথে তো কোনো কথা হলো না, কিন্তু আমি এয়ারপোর্টে এনকোয়ারি করে জানলাম 7:30টার সময় সুইজারল্যান্ড থেকে কোনো ফ্লাইট আসারই কথা নয়। কি? তাহলে বিশাল আমাদের মিথ্যে বলল? অভিজিৎ, দাদা এদিকে এসো। এই দেখো, বিশাল আদৌ কোথাও যায়নি। বাড়ির লোকেদের বলে গেছে এয়ারপোর্ট যাচ্ছি। কিছুক্ষণ বাদে এই পথে ভেতরে এসেছে আর মার্ডার করে চলে গেছে। বিশাল যদি এয়ারপোর্ট না গিয়ে থাকে তাহলে কোথায় গেছে কিছু বলতে পারবেন আপনারা? সিমরান। সিমরান? সিমরান? এই সিমরানটা আবার কে? বিশালের গার্লফ্রেন্ড। বিশালের গার্লফ্রেন্ড? রেডি স্যার। একটা কাজ করো, মোবাইল কোম্পানির কাছে খোঁজ নিয়ে জানো যে বিশালের মোবাইল এখন কোথায় রয়েছে। ইয়েস স্যার। স্যার, মোবাইল কোম্পানির থেকে জানতে পারলাম যে বিশালের ফোন এখানেই আছে, কিন্তু এখানে এসে তো দেখছি গাড়িটা দাঁড় করানো। স্যার, এটা হয়তো সেই গাড়িটা যেটা বিশাল নিয়ে বেরিয়েছিল স্যার। আরে কিন্তু বিশাল এখানে এসেছিলই বা কেন? বিশাল যখন গাড়িতে এত দূর এসেছে নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে এসেছে এখানে। স্যার, এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। আর দেখুন, এগুলো তো সব বন্ধই পড়ে আছে। এক কাজ করি, চলো গাড়িটাকে ভালো করে সার্চ করি, যদি কিছু পাওয়া যায়। ইয়েস স্যার। এটা কি? রক্ত? তাহলে এখানে কিছু ঘটেছে। বিবেক, আশেপাশে দেখো, কুইক। ইয়েস স্যার।
ফ্রেডি, ব্লাড স্যাম্পল নাও, কুইক। ইয়েস স্যার। স্যার হ্যাঁ বিবেক, স্যার স্যার বিশাল তো মারা গেছে স্যার। মারা গেছে? হ্যাঁ স্যার। আমরা তো ভাবছিলাম বিশাল টিনাকে খুন করে ফেরার হয়ে গেছে, এখন তো দেখছি ওকেই খুন করেছে কেউ। স্যার কোথাও ওই সিমরানি বিশালকে মারেনি তো? বডিটাকে উল্টাও বিবেক। স্যার মোবাইল ডেড। আচ্ছা, এক মিনিট, এর মুঠোর মধ্যে কিছু আছে। কি এটা? স্যার মনে হচ্ছে তো এটা কোনো মেয়ের হাতের নখ। দেখুন, আমরা জানি যে এই সময়ে আপনাদের বিরক্ত করা উচিত নয়, কিন্তু বিশালের খুনিকে ধরার জন্য আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন। বলুন, কি জানতে চান আপনারা? একটু দেখুন তো, আপনাদের মধ্যে কেউ কি এই নখটাকে চিনতে পারছেন? এই নখটা আমরা বিশালের হাতের মুঠো থেকে পেয়েছিলাম। বিশালের হাতের মুঠোয়? আগে হ্যাঁ। এটা হয়তো সিমরানেরই হবে। সিমরানের? এই কথাটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? বিশাল প্রায় সিমরানকে বাড়িতে নিয়ে আসতো, আর সিমরানের হাতের আঙুলে এই ধরনেরই লাল রঙের নেল পলিশ দেখা যেত। আপনারা ওকে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন, আপনারা জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 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 স্যার, একটা খারাপ খবর আছে। যার ভাই মরে গেছে তার চেয়ে আর খারাপ খবর কি হতে পারে? স্যার আমরা বরবাদ হয়ে গেছি স্যার। ওই ওই 1 কোটি টাকা যেটা ব্যাংক থেকে তোলা হয়েছিল, কাল রাতে অফিসের সিন্দুক থেকে চুরি হয়ে গেছে স্যার। চুরি হয়ে গেছে? আরে মেয়েটা সিমরনকে ডাকতে এত সময় কেন নিচ্ছে? স্যার, পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে সিমরান। পেছন থেকে পালাবার রাস্তা আছে? তা তো বলতে পারবো না স্যার। তাহলে তুমি আন্দাজেই ঢিল মেরে যাচ্ছ, হ্যাঁ? স্যার স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বিশাল আর সিমরান যদি একে অপরকে এত ভালোবাসতো, তাহলে বিশাল টিনার পিছনে কেন এত দৌড়তো ওকে বিয়ে করার জন্য? হ্যাঁ, এই কথাটা আমার মাথাতেও ঢুকছে না। আপনারা আমার সাথেই দেখা করতে চাইছিলেন? তো আপনি সিমরন? হ্যাঁ। আপনারা সিআইডি থেকে? হ্যাঁ। বলুন কি দরকার আছে? আপনি এমন ভান করছেন যেন আপনি কিছুই জানেন না, হ্যাঁ? দেখুন, আমার শরীরটা তেমন ভালো নেই। প্লিজ আমাকে পরিষ্কার করে বলুন যে আপনারা এখানে কেন এসেছেন। আপনি বিশাল আর টিনাকে চেনেন? হ্যাঁ। ওদের দুজনকেই খুন করেছে কেউ। বিশাল আর টিনা, এসব কি করে হয়ে গেল? সে তো আমি আপনাকে বলবোই। তার আগে বলুন তো আপনার আঙুলে কি হয়েছে? হ্যাঁ, ওই এমনি। এমনি মানে? ওই ওই একটু লেগে গেছিল। আচ্ছা, আমি আপনাকে জানাচ্ছি যে কি হয়েছিল।
বিশাল টিনাকে মারার পর সেখানে গিয়ে পৌঁছেছিল যেখানে আপনি আগে থেকে ওর অপেক্ষা করছিলেন, আর বিশাল সেখানে পৌঁছতেই আপনি কোনোভাবে বিশালকে মেরে দিয়েছেন। কিন্তু মরার সময় আপনার এই নখটা ওর মুঠোর মধ্যে আটকে যায়। কে এই নখটা আপনারই তো? হ্যাঁ এটা হ্যাঁ এটা। এই নখ, আমি তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মিস সিমরান, যখন আপনার ডিএনএ টেস্ট হবে না, তখন আপনি সব কিছু বুঝতে পেরে যাবেন। ডিএনএ টেস্ট? ওটা কেন? আপনি একবার এই পোর্ট্রেটা খুলুন তো প্লিজ, কুইক। দেখুন, এমনিতেই এটাতে খুব ব্যথা করছে। আমরা এটাই দেখতে চাইছি যে এই নখটা সত্যি আপনার কিনা, বুঝেছেন? আমার নখ একেবারে ঠিক আছে, এতে শুধু একটু চোট লেগে গেছিল। মিস সিমরান, আপনার প্রবলেমটা কি? আপনি দেখাচ্ছেন না কেন? হ্যাঁ, দেখান। ওই দিন আমি বিশালের জন্য অপেক্ষা করছিলাম। আমি অনেকক্ষণ ধরেই ওখানে ওর জন্য অপেক্ষা করছিলাম। আমরা দুজনে সব কিছু ছেড়ে চলে যেতে চাইছিলাম। যখনই বিশাল ওখানে পৌঁছালো, আমি দেখলাম কি একটা মেয়ে বিশালের দিকে দৌড়ে যাচ্ছে, আর ও ঠিক ওরকমই বোরখা পড়েছিল যেমন আমি পড়েছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে আসলে ব্যাপারটা কি। বিশাল ওই মেয়েটাকে ব্যাগ ভর্তি টাকা দিল। সিমরান, আর তখনই দুজন গুন্ডা এসে ওর উপরে হামলা করলো। তুমি কে? আর ওই মেয়েটাও ওদের সাথে টাকা নিয়ে পালিয়ে গেল। আমি ঘাবড়ে গেলাম। বিশাল, এসব কি হয়ে গেল? বিশাল, এসব কি হয়ে গেল? সিমরান, ওরা কারা ছিল বিশাল? ও মাই গড! তো এইভাবে ভেঙেছিল আপনার নখ? হ্যাঁ। সিমরান, যদি তুমি আর বিশাল বিয়ে করতেই চেয়েছিলে, তাহলে বিশাল টিনাকে মাঝখানে কেন নিয়ে আসলো? টিনা বিশালকে ব্ল্যাকমেল করছিল। ব্ল্যাকমেল? হ্যাঁ। কিন্তু কেন? হয়তো টিনা জানতে পেরে গেছিল যে বিশাল ওর দাদার অফিস থেকে টাকা চুরি করেছিল। এই জন্য বিশাল টিনাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলেছিল। আর যদি সে না বলতো তো? তো টিনা এইসব কথা সবাইকে বলে ওকে বরবাদ করে দিত। আর আপনি এই কথাটা জানতেন? হ্যাঁ, আমরা দুজনে একসাথে টিনাকে ঠকাতে চেয়েছিলাম। সিমরন, একটা খুন হয়ে গেছে। আর যেদিন আপনি বিশালের সঙ্গে পালাতে চাইছিলেন, সেই দিন বিশাল ওর দাদা অলোকের অফিস থেকে টাকা চুরি করেছিল। আপনার এই কথাটা বিশ্বাস করা একটু মুশকিল। আমরা আপনাকে ছাড়তে পারবো না। ডক্টর, এ যায়নি এখনো? দয়া, এ এত সহজে এখান থেকে যাবে না, এই কথা আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। দেখ, সালুকে, এই লোকটা এখানে কি করছে?
বস মনে হচ্ছে টেস্ট টিউবে চুমুক দিয়ে দেবে। রেখে দিলে কেন? এই কেমিক্যালটাকে চুমুক দিয়ে খেয়ে নিলে ভালো করতে, না থাকতো বাঁশ, না বাজতো বাঁশুরি। এই দেখো বস, আমার মনে হয় ট্রান্সফার পাক্কা। এসো এসো, আমার ট্রান্সফার হওয়ার আগে এই লাশ সম্পর্কে দুটো কথা বলে নি। এসো। এই যে এটি না, এ আত্মহত্যা করেনি। কি? হ্যাঁ, এর এই হাতের ওপর যে ক্ষত আছে, এই ক্ষতটা ও করেনি। এই ক্ষতটার ছুরি মারবার ধরনটা এইটা সাজেস্ট করছে যে অন্য কোনো লোকের ছুরি থেকে এই আঘাতটা হয়েছে। তার মানে? মানে এইটা যে বস, যখন কেউ নিজের হাতের ওপর ছুরি চালাবে তখন ছুরির ন্যাচারাল মুভমেন্ট হবে এইভাবে। তার মানে ক্ষতর গভীরতা এখানে বেশি হবে আর এখানে কম। কিন্তু যখন অন্য কেউ ছুরি চালাবে তখন ওই ছুরির ন্যাচারাল মুভমেন্ট হবে এইদিকে। মানে ক্ষতের গভীরতা এই দিকে বেশি হবে আর এই দিকে কম, যেটা টিনার হাতের উপর আছে। তার মানে এটা পরিষ্কার বস, টিনার উপর অন্য কেউ আক্রমণ করেছে। স্যার, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে কেউ যদি টিনাকে ছুরি দিয়ে মেরে থাকে তো চেঁচালো না কেন? আমি বলছি স্যার। এসো। এই দেখুন, এটা কি? কটন। কটন? হ্যাঁ স্যার, টিনাকে মারার সময় খুনি ওর মুখের মধ্যে কটনের কাপড় ঢুকিয়ে দিয়েছিল। টিনাকে মারবার পর মুখ থেকে কাপড়টা বের করে নিয়েছিল আর ওখান থেকে বেরিয়ে গিয়েছিল। এই সুতোগুলো আমরা টিনার মুখ থেকেই পেয়েছি। শুধু তাই নয় বস, বিশালের গাড়ি থেকে যে রক্তটা পাওয়া গেছে ওই রক্তটা বিশালের নয়। বিশালের গাড়িতে ওর রক্ত না লাগলে কার রক্ত লেগে আছে? সেটা তো খুঁজে দেখতে হবে। আর দয়া শুধু তাই নয়, তুমি যে রক্তটা আমাকে দিয়েছো সেই রক্তে একটা ছোট চুল পাওয়া গেছে, হয়তো কারোর ভুরুর চুল। দেখো। হতে পারে এই চুল আর রক্ত কোনো একটা লোকের। আর স্যার, এই কিছু টাকা আমরা বিশালের শেরওয়ানি থেকে পেয়েছি। এই টাকাটা তুমি বিশালের শেরওয়ানি থেকে পেয়েছো? হ্যাঁ। কোথাও এগুলো ওই টাকা নয় তো, যেগুলো অলোকের অফিস থেকে চুরি হয়ে? দেখো, এই চুরিটা যদি না হতো তাহলে কন্ট্রাক্টটা কিন্তু আমরাই পেতাম। স্যার, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তালা না ভেঙে সিন্ধুক থেকে টাকাটা বের করা হলো কি করে? হ্যাঁ, এটা ঠিক বলেছ। তার মানে চোর সেফের কোডটা জানতো। সিআইডি? আচ্ছা শুনুন, আগে একটা কথা বলুন। যেদিন বিশাল আর টিনার মৃত্যু হয়েছিল, চুরি সেদিনই হয়েছিল? হ্যাঁ স্যার। আপনি? স্যার, আমি ম্যানেজার রোশন। স্যার, ওই দিন ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলেছিলাম ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, আপনার কাছে ওই চুরি হওয়া টাকার কোনো রকম রেকর্ড রয়েছে? কিছু লিখে রেখেছেন আপনারা? হ্যাঁ স্যার, সব নোটের নাম্বার আমাদের রেজিস্টারে লেখা আছে। গ্রেট। হাই, একটু ওই রেজিস্টারটা নিয়ে আসুন, আমরা চেক করবো যে এই যে নোটগুলো, এগুলোই ওই চুরি করা নোটগুলো কিনা। ঠিক আছে স্যার। নেহা দেবী, টিনার ব্যাপারে আর কিছু বলতে পারবেন নাকি? এই 1-1.5 সপ্তাহ আগে বিশাল টিনাকে এনেছিল। আচ্ছা স্যার। বিবেক, একটু চেক করো। ইয়েস স্যার। তো এই টিনার বিশাল একে অপরকে কবে থেকে চেনে? আগে আমি জানি না। হ্যাঁ, বিশাল বলেছিল টিনা একজন অনাথ মেয়ে। বিশালের সঙ্গে দেখা করতে অফিসে আর কে কে আসতো? আই মিন অফিস স্টাফ ছাড়া কোনো বাইরের লোকজন আসতো? কয়েকদিন ধরে বিশালের আন্টি দামিনী দেবী দেখা করতে এসেছিলেন। দামিনী দেবী? সব এই নোটগুলো ম্যাচ করেছে। এই নোটগুলোই স্যার চুরি করা টাকার মধ্যেই। এই নিন, এবার তো নিশ্চিত হওয়া গেল যে বিশালই চুরিটা করেছে। বিশাল চুরি করেছে? কিন্তু বিশাল নিজের অফিসে কেন চুরি করবে? সেটাই তো আমরাও জানার চেষ্টা করছি নেহা দেবী। স্যার, বিশাল প্রতি উইকেন্ডে প্রায় উনি পাবে যেতেন। ব্ল্যাক লাউঞ্জ পাব, ওখানে প্রচুর টাকা খরচ করতেন। কয়েকবার তো আমিই টাকা দিয়েছিলাম। আই সি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এই পাবে গিয়ে খোঁজ নেওয়া যাক যে বিশাল টাকা ওড়াতো কিভাবে। তাহলে এখানে আসতো বিশাল। এক্সকিউজ মি, এই ম্যানেজারকে কোথায় পাবো?
ওই তো ওখানে। আপনি ম্যানেজার? হ্যাঁ, আপনি? সিআইডি। সিআইডি? আপনি একটু এটা দেখুন। একে চেনেন আপনি? হ্যাঁ, এ তো বিশাল। আগে হ্যাঁ, এর খুন হয়ে গেছে। খুন? কিন্তু কি করে? এ এখানে প্রায়ই আসতো না? আগে হ্যাঁ। আর কে আসতো এর সঙ্গে? স্যার ওই আসতো তো একাই, কিন্তু ওই টিনার সাথে বেশি কথা বলতো। টিনা? টিনা তো সেই যে যার সাথে বিশালের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটাই। ও এখানে বারটেন্ডারে কাজ করতো। হয়তো আপনি জানেন না যে টিনারও খুন হয়ে গেছে। কি? এই টিনা, তাই তো? না না স্যার, এ টিনা নয় স্যার। কি? এ টিনা নয়? না, এ টিনা নয় স্যার। আমি আপনাকে ওর ফটো দেখাচ্ছি। পিঙ্কি, পিঙ্কি ওই এমপ্লয়ীদের রেজিস্টারটা নিয়ে আসো তো, Yes, তাড়াতাড়ি যাও। না, আমরা তো শুধু এই টিনাকেই চিনি। এই আরেকটা টিনা কোথা থেকে এলো? স্যার আমি ওই টিনার কথা বলছি যে আমাদের এখানে বারটেন্ডারে কাজ করতো আর যার বিয়ে বিশালের সাথে হওয়ার কথা ছিল। স্যার, 1 মিনিট দাঁড়ান, আমি ওর ছবি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই হলো টিনার ফটো। এটা কি চক্কর? দামিনী দেবী, আপনি বারবার অলোকের অফিসে কেন যেতেন? আমি দেখুন, ম্যা করলে কাজ হবে না। হ্যাঁ, কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে যার জন্য বারবার আপনি বিশালের অফিসে গিয়ে তাকে বিরক্ত করতেন। আমি শুধু কেমন আছে খোঁজ নিতে যেতাম। কেমন আছেন খোঁজ নিতে যেতেন? আপনি অফিসের বস নাকি? না কোম্পানি কি আপনার নামে আছে? না। তাহলে আপনি কেন বারবার যেতেন ওখানে? হ্যাঁ, আর আপনাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়েছিল কয়েকবার, কেন? ঝগড়া? কি নিয়ে ঝগড়া হতো দামিনী দেবী? দেখুন, আপনারা প্লিজ এ ব্যাপারে অলোককে কিছু বলবেন না। কেন? আমি অলোককে না জানিয়ে অফিসে যেতাম। তবুও আপনি কেন বারবার যেতেন ওখানে? হ্যাঁ, আমি বিশালকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনেছিলাম। ও অফিস থেকে টাকা সরানোর প্ল্যান করছিল। তো 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 আপনি ওকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন। আরে আরে আরে, টাকা চাইতেন না ওনার থেকে? হ্যাঁ, এমনটা কেন করেছেন আপনি? হ্যাঁ, কিসের অভাব ছিল আপনার? হ্যাঁ, আমার কাছে নিজের বলতে কিচ্ছু নেই। এই সব কিছু অলোকেরই দেওয়া। আর যখনই ও সুযোগ পেত, অলোক এই বিষয় নিয়ে আমাকে সব সময় খোঁটা দিত। আপনি বিশালকে কেন খুন করালেন? বিশালকে? এটা আপনি কি বলছেন? কেন মারলেন ওকে? হ্যাঁ, দেখুন, বিশালকে আমি কিন্তু মারিনি। আমি 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 ওকে শুধু ব্ল্যাকমেলই করতাম। যখন ও আপনাকে বলল যে ও সবকিছু অলোককে গিয়ে বলে দেবে, আপনার মাথা গরম হয়ে গেল। তারপর হঠাৎই ও বিয়ের প্ল্যান তৈরি করলো, আর আপনিও জানতে পারলেন যে বিয়েতে কোনো গন্ডগোল হচ্ছে, আর আপনি এই সুযোগটাই নিলেন আর ওখানে তাকে শেষ করে দেওয়ার চেষ্টাও করলেন। এই কথাটা সত্যি। তাহলে সত্যিটা কি? কথা হলো বিশাল একদিন প্রচুর মদ খেয়ে নিয়েছিল আর টিনার সামনে বেফাস কিছু বলেছিল। Yes, sir. টিনা ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে। হ্যাঁ স্যার। এমনকি বিশাল ভয়ের চোটে টিনাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ে হওয়ার ঠিক আগের মুহূর্তেই টিনাকে কেউ খুন করে। এখানেই আসল গন্ডগোল স্যার। গন্ডগোল? কিসের গন্ডগোল? স্যার, যে টিনার লাশ বিশালের ঘরে পাওয়া গেছে ও নকল টিনা স্যার। নকল ছিল? তার মানে যে টিনা বিশালকে ব্ল্যাকমেল করছিল ও নিখোঁজ, আর ওর জায়গায় অন্য কোনো মেয়ে খুন হয়ে যায়। হ্যাঁ স্যার, কেউ জানতেই পারেনি আসল টিনা কখন গায়েব হয়ে গেছে আর কখন এই নকল টিনা বিশালের জীবনে ঢুকে পড়েছে। সেই নকল টিনা স্যার বিশালের বাড়িতে ঢুকে বসেছিল, বিয়ের জন্য তৈরি হচ্ছিল, আর বিশাল কিছু বলল না। তার মানে এই বিশাল সবকিছু জানতো। ইয়েস স্যার।
স্যার আমি তো এটা ভেবে ভেবেই মরে যাচ্ছি যে ওই আসল টিনার কি হলো তাহলে। কিছু তো একটা হয়েছে ফেডরিক, ওই আসল টিনার কিছু তো একটা হয়েছে। আরো একটা ব্যাপার আছে স্যার, বিশালের ঘরের লোকজন বলছিল যে আসল টিনা অনাথ, ওর এই পৃথিবীতে কেউ নেই। তার মানে কাউকে জিজ্ঞাসা করতে পারবো না যে আসল টিনা এখন কোথায় আছে। বাস স্যার, এখানেই আমরা আটকে আছি। ঠিক আছে, যে টিনা নিখোঁজ তার তো না ওর বাবা মা আছেন না কোনো আত্মীয়, কিন্তু যে টিনা মারা গেছে মানে এই নকল টিনা, ওর তো কেউ না কেউ আছে। ইয়েস স্যার। অভিজিৎ, কেউ তো ওই নকল টিনাকে বলেছিল যে তুমি 2-3 দিনের জন্য টিনা সেজে থাকো, তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে পালিয়ে যেও। কিন্তু স্যার এটা বোধ হয় বিশালই বলেছিল। হ্যাঁ, কিন্তু 2-3 দিনের তো বেশি হয়ে গেছে, আর নকল টিনা তো মারা গেছে। না ও ফোন করতে পারবে আর না ও কাউকে বলতে পারবে যে ও থাকে কোথায়। স্যার এখন উপরে গিয়ে কে কাকে ফোন করবে বলুন তো? সেটাই তো ফেডরিক, সেটাই তো। এখন ওর বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে, আর হয়তো হয়তো ওনারা পুলিশের কাছে গিয়ে ওর নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে। আরে হ্যাঁ স্যার, এই কথাটা তো আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। ব্যাস, এবার তাড়াতাড়ি যাও, দেখো মিসিং পারসনস রিপোর্ট, দেখো দেখো কেউ তার মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে কিনা গত 7 দিনের মধ্যে। আর ফেডরিক, ছবিটাও ম্যাচ করে দেখো। ইয়েস স্যার। হ্যাঁ, পেয়ে গেছি স্যার, এই ফটোটা এই টিনার সাথে ম্যাচ হয় স্যার। হ্যাঁ, এই মেয়েটাই টিনা, কিন্তু এর নাম তো শেফালি। আর এই অ্যাক্টিং করে স্যার, অ্যাক্ট্রেস একজন থিয়েটারে। এবার বুঝতে পারছি, সবকিছু মিলে যাচ্ছে। কেউ একজন বা ওই বিশালই মেয়েটাকে বলেছিল যে 3-4 দিন অ্যাক্টিং করতে হবে, কিন্তু বেচারির অ্যাক্টিংই কালো হয়ে দাঁড়ায়। মেয়েটার বাবা মাকে বিউরোতে ডেকে আনো। যদি আমরা জানতাম যে এরকম হতে পারে তাহলে আমি কখনো ওকে যেতে দিতাম না। কি? তাহলে আপনারা জানতেন যে শেফালি বিশালকে বিয়ে করতে যাচ্ছিল? আমরা জানতাম। আপনারা জেনে শুনে কেন আপনাদের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? বিশাল আমাদের বাড়িতে এসেছিল। আমায় কি করতে হবে? দেখো, বর্দার সাথে তোমাকে দেখা করবার জন্য নিয়ে যাব, আর এটাই বলবো যে এই মেয়েটা টিনা, যার সাথে আমি বিয়ে করতে চাই। তুমি শুধু নিজের নাম টিনা সেটা মনে রেখো। তুমি টিনা সেজে থেকো শুধু 1 সপ্তাহের জন্য, ব্যাস। বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে থেকে, দ্যাটস ইট। বিয়ে? ব্যাপারটা বুঝলাম না। আঙ্কেল চিন্তা করো না, বিয়ের দিনই আমি সিমরানের সাথে পালিয়ে যাব, আর শেফালি টিনা সেজে আমার বাড়িতে বসে থাকবে যতক্ষণ না আমি দূরে না চলে যাই। কেউই জানতে পারবে না যে আমি আর সিমরান পালিয়ে গেছি। স্যার, ওই দিন যদি শেফালিকে আমি আটকে দিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। টাকার দরকার ছিল, এই জন্য আমরা বাধ্য হয়েছিলাম। ফেডরিক, এ তো ওই মেয়েটা যে আমাদের কাছে টাকা নিয়ে এসেছিল। আসল টিনা কোথায়? ওর সাথে কি করেছো? না, আমি জানি না। মিথ্যে মিথ্যে বলছো। দেখুন, আমি জানি না যে বিশাল আসল টিনার সাথে কি করেছে। ফেডরিক, একে নিয়ে যাও। চলো। দয়া, অভিজিৎ, একটা কাজ করো। যে টাকা অলোকের অফিস থেকে বিশাল চুরি করেছিল আর যেটা পরে চোর লুট করে, ওগুলো ব্যাংক থেকে নিয়ে এসেছিল নতুন নোট। যতটা সম্ভব এই শহরের দোকান আর রেস্টুরেন্টে গিয়ে এই নাম্বারগুলো বলে দাও। হতে পারে সেই চোর এলো যার কাছে এই নোটগুলো রয়েছে। স্যার, শুনুন দাদা, আমাকে কিছু অ্যান্টিসেপটিক আর পেন কিলার দিন না, আর এই চোটে বাঁধার জন্য ব্যান্ডেজ দিন। ডাক্তারের প্রেসক্রিপশন আছে? প্রেসক্রিপশন নেই দাদা, খুব যন্ত্রণা করছে, দিন না। $630 হয়েছে।
খুচরো নেই? খুচরো নেই দাদা, সবই হাজারের নোট। কোথাও ওই গুন্ডা নয় তো যার কথা সিআইডি বলছিল? হ্যালো, সিআইডি? ওই যে চল বাইরে 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 থেকে। কেন মেরেছিস বিশালকে তুই? হ্যাঁ, কেন মেরেছিস? কে বিশাল? কে বিশাল? দেবো এক কানের নিচে সব মনে পড়ে যাবে। আমরা বিশালকে মারতে চাইনি স্যার। তোরা বলতে কারা? আমরা বলতে আমরা দুজন আর ওই ম্যাডাম। ম্যাডাম? কোন ম্যাডাম? যে আমাদের টাকা দিয়েছিল। টাকা দিয়েছিল? ম্যাডাম টাকা দিয়েছিল তোকে? হ্যাঁ। কে ম্যাডাম? ওনার নাম টিনা। টিনা? টিনা তো মারা গেছে না? না না, ও মরেনি। ওই আমাকে টাকা দিয়েছিল ব্যাগ চুরি করার জন্য। ব্যাগ চুরি করার জন্য টাকা দিয়ে থাকলে মারলি কেন ওকে? আমরা বিশালকে মারতে চাইনি, আমরা নিজেদের জীবন বাঁচাতে গিয়ে ওকে মারতে গিয়ে ও মরে গেছে। এই টিনা আছে কোথায়? ওই জুহুর ফ্ল্যাট। কি ব্যাপার, বাড়ি তো খালি মনে হচ্ছে। বিবেক, ফ্রেডি, উপরে গিয়ে দেখো। ইয়েস স্যার। খোলো খোলো ওকে। আরে এ তো টিনা। টিনা? আপনারা আপনারা ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। কে বাদলো তোমাকে এখানে? বিশাল। বিশাল? বিশাল আমার সাথে বেইমানি করেছে। 4 দিন ধরে আমি এখানে। বিবেক, নিয়ে যাও ওকে। আসুন আসুন, সাবধানে। এদিকে আসুন, নিয়ে যান। আসুন, চলুন আসুন। বিশাল টিনাকে বেঁধে রেখেছিল। স্যার, এ টিনা নয় স্যার। কি? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। কেননা 4 দিন আগে টিনা আমাকে টাকা দিয়েছিল, আর ও বলছে ও এখানে 4 দিন ধরে আটকে আছে। স্যার, ও মিথ্যে বলছে। এটা কি করে সম্ভব? আমি একদম সত্যি কথা বলছি স্যার। মানে এই টিনা তোকে টাকা দেয়নি? না স্যার। মিথ্যে বলছিস তুই? ঠিক ঠিক বলে দে, কি ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, ওই দিন যখন টাকা নিতে আসলাম স্যার, তখন উনি ফোনে কথা বলছিলেন আর বোরকা পরেছিলেন, আর উনি শুধু ইশারা করে বললেন টেবিলের উপরে টাকা রাখা আছে। তো ওর হাতে মেহেন্দি লাগানো ছিল, এই মেয়েটার হাতে মেহেন্দি লাগানো নেই। আর কিছু মনে আছে? স্যার, ও খুব দামি একটা স্যান্ডেল পরেছিল যার মধ্যে ডায়মন্ড লাগানো ছিল। হিরে লাগানো স্যান্ডেল, হাতে মেহেন্দি। কোথাও এই বিয়ে থেকে কেউ নয় তো? ফ্রেডি, একটা কাজ করো,
সবাইকে অলোকের বাড়িতে ডাকো যারা বিয়েতে এসেছিল। আরেকটা কথা, ওদের সবাইকে বলো তারা যেন সেই জামা কাপড়গুলোই পরে আসে যেগুলো ওরা বিয়েতে পরে এসেছিল। এ কি তামাশা শুরু করেছেন আপনারা? কিছু না, বেশ খানিকক্ষণের ব্যাপার, পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা চাইছেনটা কি? আপনাদের মুখগুলো ঢেকে দেবো। কি কি কি? আগে হ্যাঁ, আপনাদের ফেসগুলো কভার করে দেবো। কেন? পরিচয় লুকানোর জন্য। পরে একটা লোক আসবে আর সে বলে দেবে যে আপনাদের মধ্যে খুনিটা কে। যদি আপনি মুখে ঢেকে দেন তাহলেও চিনবে কি করে? আপনারা প্লিজ কোঅপারেট করুন, মুখটা ঢেকে নিন প্লিজ। আমি পড়বো না। দেখুন, আপনারা যদি কোঅপারেট করেন তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, সময় বাঁচবে। হ্যাঁ, সো প্লিজ। ওহ গড। আপনারা প্লিজ এদিকে লাইনে দাঁড়িয়ে পড়ুন প্লিজ। একটা লাইনে দাঁড়ান প্লিজ। রেডি? নিয়ে এসো ওকে। চল। এদের সবার পা দেখ, আর ঠিকঠাক মনে করার চেষ্টা কর ওই রাতে কোন স্যান্ডেল দেখেছিলি। ঠিক আছে, আয় কুইক। একটু পাটা দেখান তো আপনার। স্যার, এই ওই মেয়েটা, ওর স্যান্ডেলে ডায়মন্ড লাগানো আছে আর হাতের মেহেন্দিটাও একই। এই ও। উনি ছাড়া বাকি সবাই ঘরের বাইরে চলে যান। আপনারা সবাই বাইরে যান প্লিজ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু মুখটা দেখান। আপনি আপনার দেখুন, আমি কিচ্ছু করিনি। মুখটা খুলুন। ও, আপনি নেহা দেবী? নেহা? আরে ভাইটি, তো তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ না, আমি আমি কোথাও যাচ্ছি না। কোথাও যাচ্ছ না? আমি ওকে মারতে চাইনি, আমি তো ওকে শুধু শিক্ষা দিতে চেয়েছিলাম। শিক্ষা? কিসের শিক্ষা? স্যার, আমি জানতে পারলাম যে বিশাল নিজের অফিসেই চুরি করছে, তখন আমার খুব খারাপ লাগলো। আমরাই টিনাকে মেরেছি যাতে সমস্ত দোষ বিশালের ওপর পড়ে। ওই টাকা লুটের জন্য আমরাই গুন্ডা পাঠিয়েছিলাম, কিন্তু আমরা এটা জানতাম না যে ওরা বিশালকেই মেরে ফেলবে। কিন্তু যে টিনাকে আপনারা মেরেছেন সে টিনা ছিল না, শেফালি ছিল। শেফালি? আগে হ্যাঁ, আসল টিনাকে বিশাল একটা বাংলোতে আটকে রেখে দিয়েছিল। ভাগ্য কি অদ্ভুত খেলা খেলে। না আপনারা জানতেন যে বিশাল আসল টিনাকে কিডন্যাপ করে রেখেছে, আর না বিশাল জানতো যে ওই টাকায় ভরা ব্যাগগুলো আপনারা দুজন মিলে চুরি করিয়েছেন। এবার সারা জীবন জেলে পচবেন আপনারা। আপনারা অনেকগুলো পয়জনিং এর কেস দেখেছেন, আর আপনি হয়তো আশ্চর্য হয়ে গেছেন যে বিষ দেয় সে কত রকমের উপায় বার করে, কত রকমের স্কিম তৈরি করে যে এটা করতে পারলে ওটা হতে পারে, ওটা করতে পারলে সেটা হবে, আর সিআইডি কোনো রকমভাবে জানতে পারবে না যে বিষটা কিভাবে দেওয়া হয়েছিল। কিন্তু একটু খামতি থেকে যায়। আমরা জানতে পেরেই যাই যে বিষটা কখন আর কিভাবে দেওয়া হয়েছিল। আর কিছু কিছু বিষ তো এরকমও হয় যে, যেমন ধরুন আর্সেনিক, এই বিষটা চুলের মধ্যে বসে যায়। আগে হ্যাঁ, চুলে, মানে শরীরের যে যে অংশের প্রভাব ফেলার কথা সেখানে তো প্রভাব ফেলবেই, সেই সঙ্গে চুলেরও খুব ক্ষতি করবে।
আপনি বিশ্বাস করবেন না যে এই বিষে মরে যাওয়া ব্যক্তির লাশ যদি 6 মাস পরেও মাটির তলা থেকে খুঁড়ে বার করা হয়, সেই ব্যক্তির চুল দেখেই বোঝা যাবে যে ওকে বিষটা কবে দেওয়া হয়েছিল। আশ্চর্যের ব্যাপার না এটা? মজার ব্যাপারটা হচ্ছে যে কোনো মানুষের শরীর 6 মাসের মধ্যে মাটিতে গলে মিশে যায়, কিন্তু চুল অত তাড়াতাড়ি নষ্ট হয় না। তাই বিষ দিয়ে খুন করা ব্যক্তি যদি এটা ভেবে নেয় যে সে খুন করে খুব সহজে পালিয়ে যাবে, তাহলে সে খুব বড় ভুল করছে। সিআইডি থেকে পার পাওয়া অসম্ভব। আবার তারই মধ্যে রয়েছেন আমাদের ডক্টর সালুখে, টেরা লোক কিন্তু কাজে একদম ওস্তাদ লোক। এবার আপনারা দেখুন উনি আর এসিপি স্যার মিলে কি কাণ্ডটাই না করলেন। এখন আমাদের শ্মশানে যেতে হবে। তুমি যাচ্ছ না? না, কোমলকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কেন? কি হয়েছে কোমলের? জানি না, খুব আজব ব্যবহার করছে। কোনো কথা বললে তার কোনো উত্তরই দিচ্ছে না। মনে হচ্ছে মায়ের মৃত্যুটাকে ও কিছুতেই মেনে নিতে পারছে না। আমাদের ওকে একা রাখাটা ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু এখনো কোথায় জানি না। এই তো ছিল, কোথায় চলে গেল? কোমল, কোথায় যাচ্ছিস তুই? কোমল, কোথায় যাচ্ছিস? অফিস। কোমল, এখানে তোর মাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে আর তুই অফিস যাচ্ছিস? আরে মিটিং এর জন্য দেরি হয়ে গেলে ক্লায়েন্ট হাত ছেড়ে বেরিয়ে যাবে। ক্লায়েন্ট? আজকের দিনেও তোর কাছে ক্লায়েন্ট ইম্পর্টেন্ট? লেট মি গো। কোমল, আন্টি কি হলো ওর? এরকম বিহেভ কেন করছে? রাজীব, তোমার কি মনে হয় না আজ আমাদের কোমলের বাড়ি যাওয়া উচিত? অফকোর্স যাওয়া তো উচিত। বেশ, কাজটা শেষ হয়ে যাক, তারপর যাব। ওকে। ম্যাডাম, আমার খুব খারাপ লেগেছে আপনার মায়ের মৃত্যুর খবরটা শুনে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কি হয়েছে? কি সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম। তাহলে সবাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছো? যাও নিজের কাজ করো। ননসেন্স। ভোলা, এ কি আজকের দিনে কোমল অফিসে? ভেরি স্ট্রেঞ্জ। ইয়েস ম্যাম। ভোলা, আমার জন্য গ্রিন টি উইথ জিঞ্জার, আর মনে রাখবে চিনি স্রেপ 1 চামচ। ইয়েস ম্যাম। কোমল, তুমি আজকের দিনে অফিসে? কেন? হোয়াটস দ্য প্রবলেম? না রাজীব, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আজ ওর মাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কিন্তু ও তো এমন ভাবে বিহেভ করছে যেন কিছু হয়নি। আমার মনে হয় বেচারি খুব শক পেয়েছে, এই জন্যই এরকম ব্যবহার করছে। কোমল, যখন হঠাৎ খবরটা পেলাম আমাদের সবার শুনে খুব খারাপ লেগেছে কোমল। আমরা ভাবলাম কি দেখো কোমল, আমরা তোমার দুঃখ বুঝতে পারছি। উই আন্ডারস্ট্যান্ড, বাট কোমল, কোমল তুমি কিছু বলছো না কেন? কোমল, 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 কি হলো? কোমল, কোমল, কি মনে হয়েছে? হচ্ছে জ্ঞান হারিয়েছে। দাঁড়াও, জল আনছি। কোমল, Excuse চোখটা me? খোলো। কোমল, কোমল কি হয়েছে? কোমল চোখটা খোলো।
কোমল সরুন সরুন। কোমল চোখটা খোলো। কি হয়েছে তোমার? রাজীব, এক সেকেন্ড। কি হলো ওর? কি করে হলো? কোমল, কোমল চোখটা খোলো। ও মাই গড, এটা কি হয়ে গেল তোমার? কোমল, রিয়া কোমল ইজ ডেড। কি করে হলো? এটা কি করে হতে পারে? একটু আগে তো বেঁচে ছিল। এর আবার কি হলো? হ্যাঁ স্যার, প্রত্যেকবার লাশ নিয়ে আমরাই ফরেন্সিক ল্যাবে আসি, এবার লাশ আমাদের আগে পৌঁছে গেছে, সেই জন্যই হয়তো হাসছেন। কেন, এটাও তো হতে পারে অভিজিৎ, ডক্টর সারিকা কোনো একটা জোক বলেছে। আচ্ছা, আরে হ্যাঁ, তুমি জানো না ডক্টর সারিকা কেমন সুন্দর সুন্দর জোক বলে? আচ্ছা ওই সব। আরে স্যার, আমি না জানলে আর কে জানতে পারবে বলুন তো? হ্যাঁ, তাই না স্যার? হ্যাঁ, তুমি জানবে না তো আর কেই বা জানতে পারে। আচ্ছা অভিজিৎ, এটা তুমি কি করে জানলে? আমি, আরে আমি তো ওই, না না না, বলো 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 না। ওই সারিকা, তুমি বলে দাও না। অভিজিৎ, আপনি কি করে জানতে পারলেন যে আমি জোকও করতে পারি? আমি তো আপনার সামনে কোনোদিন জোক করিনি। নাও অভিজিৎ, বোবাটাও ডায়েরিতে লিখে দিয়েছে যে সারিকা তোমাকে কখনো জোক শোনায়নি। হ্যাঁ হ্যাঁ, লিখতে দাও। এই কেস শেষ হওয়ার পরে ওর নামে এমন ডায়েরি লিখবো না যে ওর লেখাই ভুলে যাবে। এখন আমরা একটু কাজের কথা বলি। স্যার, এই মেয়েটার নাম হলো কোমল, বয়স 27 বছর। অফিসে ছিল যখন ও মারা যায়। স্টাফদের মতে হার্ট অ্যাটাক। আরে বাপরে, এত কম বয়সে হার্ট অ্যাটাক! কিন্তু হার্ট অ্যাটাকেও মরেনি। তাহলে কিভাবে মারা গেল? বিষের কারণে মরেছে। একে বিষ দেওয়া হয়েছে। বিষ? অফিসের মধ্যে বিষ? আরে এটা কোনো সাধারণ বিষ নয়, এটা স্লো পয়জন। অল্প অল্প অনেক দিন ধরে দেওয়া হয়েছে। তার মানে স্যার খুনি বেশ অনেক দিন ধরে প্ল্যানিং করছিল। এক মিনিট স্ক্রিনের দিকে দেখো। এই যে এই ফটোগ্রাফটা দেখছেন আপনারা, এটা কোমলের চুলের ফটোগ্রাফ। আর এর মাঝখানে যে চিহ্নটা রয়েছে, এটা বিষের চিহ্ন যেটা কোমলকে খাওয়ানো হয়েছে। যেমন যেমন বিষ ও শরীরে এসেছে তার চিহ্ন ওর চুলের মধ্যে ফুটে উঠেছে। ও, এটা দেখে তো মনে হয় কোমলকে মাঝে মধ্যেই কেউ বিষ দিচ্ছিল। একদম ঠিক। এই চুলের মধ্যে বিষটা কতদিনে আসে? প্রায় 10-12 দিন পরে। তাহলে তো আমরা এটা জানতেই পারি যে কোমলকে শেষবার বিষ কবে দেওয়া হয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই, কোমলকে শেষবারের মতো 10ই এপ্রিল বিষ দেওয়া হয়েছিল। স্যার, যদি এই কোমলকে প্রতিদিনই বিষ দেওয়া হয়ে থাকে, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে বিষ দেওয়ার লোকটা কোমলের আশেপাশেই থাকতো, বাড়িতে কিংবা অফিসের মধ্যে। ঠিক কথা। আর আপনারা যে প্রত্যেকটা সেগমেন্টে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা এই গ্যাপটা মানে হচ্ছে যে এই দিন কোমলকে বিষ দেওয়া হয়নি। আর এই সেগমেন্টটা 7 দিনের আছে, আর এই গ্যাপটা প্রত্যেক 7 দিনে পাওয়া গেছে। 7 দিনের গ্যাপ? প্রতি 7 দিনের গ্যাপ মানে কোনো ছুটির দিন না তো? সানডে? মানে হচ্ছে স্যার বিষটা অফিসেই দেওয়া হতো, রবিবার কি অফিসে যেত না, তার মানে এও যেত না। হ্যাঁ, আপনারা কিছু স্যাম্পল জোগাড় করতে পারেন, যেমন কোমলের খাবার দাবারের জিনিস বা হয়তো কিংবা মেকআপের জিনিসপত্র, যেমন লিপস্টিক, পাউডার ইত্যাদি। আর এই স্যাম্পল অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে ওকে কোন ধরনের বিষ দেওয়া হতো। জানি না কার কোন নজর পড়েছে আমাদের পরিবারের উপর। এই কিছুদিন হলো বন্দনা মারা গেছে, আর এর মধ্যে কোমল। কিন্তু কোমল তো খুব ভালো মেয়ে ছিল, আর ওর কারোর সাথে শত্রুতা ছিল না। তাহলে কেউ কেন ওকে মারলো? হ্যাঁ, কিন্তু খুন তো হয়েছে। আর এই খুন কোমলেরই কেউ কাছের মানুষই করেছে। আচ্ছা, আপনাদের সাথে সম্পর্ক কি ছিল কোমলের সাথে? আগে আমি হলাম আস্থা, কোমলের সব থেকে ভালো বান্ধবী, আর ও হলো সানি। একসাথে কলেজে পড়তো। আর ইনি হলেন তানভি আন্টি, ওর পিসি। তুমি কোমলের সব থেকে ভালো বান্ধবী, তাহলে কোমল নিজের দুশ্চিন্তার ব্যাপারে তোমাকে কিছু তো বলেছে নিশ্চয়ই। আসলে ও এই বিষয়ে কোনোদিন কিছু বলেইনি।
ও তো সব সময় খুশি থাকতো আর সবাইকেও খুশি রাখতো। বিগত কিছুদিন ধরে ওর চালচলন অন্যরকম লাগছিল আপনাদের? একদমই না, কিন্তু বেচারি নিজের মায়ের মৃত্যুটা একদমই মেনে নিতে পারছিল না। আগে হ্যাঁ, নিজের মায়ের শেষ দিন পর্যন্ত ও অফিসের জন্য বেরিয়ে গিয়েছিল আর ওর চোখে এক ফোঁটা জলও ছিল না। আর বেরোবেই বা কি করে? বিষ তো ছড়িয়ে গেছে ওর সারা শরীরে। বিষ? আগে হ্যাঁ, বিষের জন্য মৃত্যু হয়েছে কোমলের। আর ওই বিষটা ওকে কোনো নিজের লোকে দিয়েছে, হয় সে অফিসের কেউ হবে অথবা পরিবারের কেউ। এটা আপনি কি বলছেন? আমরা সবাই তোকে খুব ভালোবাসতাম। হ্যাঁ, আর ওই ভালোবাসার পরিণাম তো আমরা দেখতেই পাচ্ছি না। কোমলের লাশ কে? অভিজিৎ, ডক্টর সালুকে কোমলের খাবার দাবার আর মেকআপের যে স্যাম্পেলগুলো চেয়েছিল সব নিয়ে নাও। আচ্ছা, কোমল কি কখনো ওর অফিসের ব্যাপারে আপনাদের কিছু বলেছিল? না। আচ্ছা, আপনাদের কি কাউকে কোনো সন্দেহ হয়? আগে না, আমি কিছুই জানি না। আমি ওর অফিসে কোনোদিনই যাইনি। আর যবে থেকে বন্দনা অসুস্থ হলো, কোমলই অফিস যেত। তবুও কোনো না কোনো সময় তো নিশ্চয়ই কিছু বলেছে নিজের অফিসের ব্যাপারে বা অফিসের কাজের ব্যাপারে, ওর কলিগদের ব্যাপারে। আগে না, ও নিজের প্রফেশনের ব্যাপারে আমাদের কিছু বলতো না। স্যার, হ্যাঁ, স্যাম্পল নিয়ে নিয়েছে। এই সমস্ত স্যাম্পলগুলো তুমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর আমরা এই কোমলের অফিসের বন্ধুদের সঙ্গে গিয়ে কথা বলি। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? আমরা সিআইডি থেকে আসছি। ও, কিন্তু ব্যাপারটা কি? কথাটা হলো কোমল খুন হয়ে গেছে, আর সেই কারণেই আমরা এখানে এসেছি। কি? কোমল ম্যাডামকে খুন করা হয়েছে? আগে হ্যাঁ, আর আমাদের সন্দেহ যে এই খুনটা আপনাদের মধ্যেই কেউ করেছে। এটা কি বলছেন আপনারা? আপনি কে? আগে আমার নাম শরৎ, আর আমি এখানকার ম্যানেজার। কিন্তু কোমল ম্যাডাম খুন কি করে হলেন? কেউ একজন ওকে বিষ খাইয়েছে, আর আমরা এখানে এটাই জানতে এসেছি যে কোমল অফিসে কি কি ধরনের খাবার খেত। আচ্ছা, এই কোমলকে অফিসে খাবার দাবার কে সার্ভ করতো? আগে ওনার জন্যে চা আর জলখাবারটা ভোলাই নিয়ে যেত। ভোলা? এই ভোলাটাকে ডাকো দেখি ওকে। আগে ওই যে ভোলা। ভোলা, নিচে এসো। এই ভোলা। তো তোমার নাম ভোলা? হ্যাঁ হ্যাঁ। তুমি কোমলকে সমস্ত খাবার দাবার সার্ভ করতে? হ্যাঁ। কিন্তু কিন্তু স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আরে আমরা কখন বললাম যে তুমি কিছু করেছো? হ্যাঁ, এটা বলো, তোমার কোমল ম্যাডাম রোজ কি খাবার খেত? স্যার, সকালে 1 কাপ চা খেতেন, তাও আদা দিয়ে, গ্রিন টি। তারপরে দুপুরবেলার খাবার, আর সেটা তো বাড়ি থেকেই নিয়ে আসতেন। তার মানে সকালের চা আর লাঞ্চটা ছাড়া ও এখানে কিছুই খেত না? হ্যাঁ। আগে না স্যার। দেখো, ঠিক করে ভেবে চিনতে বলো, এটা কিন্তু খুনের ব্যাপার, বুঝেছো? স্যার, গত 2 বছর ধরে এটাই ওনার টাইম টেবিল। সকালবেলা আদা দিয়ে চা খেতেন, তারপর দুপুরবেলার খাবার। আচ্ছা, এই কোমল কি একাই খাবার খেত নাকি সাথে অন্য কেউ থাকতো ওর? এমনিতে তো উনি দুপুরবেলার খাবারটা রাজীব আর রিয়া ম্যাডামের সঙ্গেই খেতেন, ক্যান্টিনে। ক্যান্টিনে? কিন্তু এই মাত্র তো তুমি বললে যে কোমল বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। হ্যাঁ, ম্যাডাম তো বাড়ির খাবারই খেতেন, কিন্তু রাজীব আর রিয়া ম্যাডামের সঙ্গে ক্যান্টিনে বসে। স্যার, তাহলে কি রাজীব আর রিয়া কিছু মিশিয়ে দিল কোমলের খাবারে? হতেই পারে। ম্যানেজার বাবু, এই রাজীব আর রিয়া কোথায়? ডাকুন তো ওদের। আগে ওনারা দুজন এখন অফিসে নেই। অফিসে নেই মানে? কোথায় গেছে দুজনে? আগে ঠিক যেদিন কোমল ম্যাডাম মারা গেলেন সেদিন থেকে আর আসছেন না। আসছে না মানে? দুজনে একসাথে? হ্যাঁ, আমি ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনাদের ফোনটাও বন্ধ আছে। আশ্চর্য, দুজনে একসাথে অফিসে আসা বন্ধ করে দিয়েছে, আর দুজনের ফোনও বন্ধ। আচ্ছা, এদের দুজনের মধ্যে শুধুই কি বন্ধুত্ব আছে নাকি আরো কিছু? ওনারা একে অপরকে ভালোবাসতেন। ও, ভালোবাসতে বাসতে গায়েব হয়ে গেল?
হ্যাঁ, কিন্তু গায়েব কেন হলো? স্যার ওই দুজন মিলেই কোমলকে মেরেছে। না স্যার, ওনাদের সাথে কোমল ম্যাডামের খুব ভালো বন্ধুত্ব ছিল। ওনারা ম্যাডামকে কেন মারবেন? সেটাই তো, যেদিন কমল খুন হয় ওই দিন থেকেই দুজন গায়েব হয়েছে, আর দুজনেরই ফোন বন্ধ। বাহ, একটু ওদের দুজনের অ্যাড্রেসটা দিন না। আমি এটাই ভাবছিলাম স্যার, গিয়ে দেখবো যে দরজায় তালা লাগানো আছে আমাদের জন্য। দয়া পিঁপড়ের পাখা তখনই গজায় যখন ওর মৃত্যু ঘনিয়ে আসে। নিশ্চয়ই রাজীবের এই কোমলের খুনের সাথে কোনো না কোনো লিঙ্ক আছে, আর এই জন্য এখান থেকে পালিয়েছে। দরজা ভেঙে ফেলবো স্যার? ভেঙে দাও, হয়তো আমরা ভেতরে কোনো প্রমাণও পেয়ে যাবো রাজীবের বিরুদ্ধে। হ্যাঁ। আরে আরে, কারা আপনারা? আর বাড়ির সামনে কি করছেন আপনারা? আপনি কে? বাহ, আমার বাড়িতে এসে আবার জিজ্ঞেস করছেন আমি কে? আমার নাম মনোরমা। মনোরমা দেবী, আমরা সিআইডি থেকে রাজীবের সঙ্গে দেখা করতে চাই। রাজীবের সাথে? হ্যাঁ। কিন্তু কি করেছে ও? একটা খুন হয়ে গেছে। খুন? আগে হ্যাঁ, আর খুনটা বোধহয় রাজীবই করেছে। এটা কি বলছেন আপনারা? আরে রাজীব তো খুবই ভালো ছেলে ছিল। অনেক ক্ষেত্রে খুনিকে ডিসেন্টই মনে হয় মনোরমা দেবী। আপনি কি জানেন ও এখন কোথায়? না, ও তো আগে আমার বাড়িতে ভাড়া থাকতো, কিন্তু কালইও ঘর ছেড়ে চলে গেছে। কি? ওর কোনো জিনিসপত্র আছে ভেতরে? না, রাজীবই যখন ঘরে নেই তখন ওর জিনিসপত্র কেন থাকবে? ও তো সবকিছু সাথেই নিয়ে গেছে। কোথায় গেছে ও? কিছু বলে গেছে? না, কিছু তো বলেনি ও, কিন্তু যাওয়ার আগে একটা সমস্যা আমার ঘাড়ে ফেলে গেছে। কিরকম সমস্যা? এই যে 2500 টাকার হোটেলের বিল, ও তো চলে গেছে, জানি না কে দেবে। দেখা হলে বলবেন বিলটা মিটিয়ে দিতে। হোটেল ব্লু হারবার? তার মানে স্যার গত উইকেন্ডে রাজীব এই ব্লু হারবারেই ছিল। আচ্ছা, হোটেল ব্লু হারবার। বাড়িতে কেউ আছে? কাকিমা, কেউ এসেছে। কে? আগে আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সাবধানে। কি হয়েছে? রিয়া ঠিক আছে তো? কিন্তু মাসিমা, আমরা তো রিয়ার সাথেই দেখা করতে এসেছি। রিয়া? কিন্তু রিয়া তো এখানে নেই, কাল রাতেই চলে গেছে। চলে গেছে? কোথায় কোথায় চলে গেছে? জানি না, কাল অনেক রাতে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, খুব চিন্তিত মনে হচ্ছিল ওকে। কি বলেছিল আপনি কি শুনেছিলেন? হ্যাঁ, ও বলছিল যে আমাদের এরকম করা উচিত হয়নি। তাহলে তারপর? তারপরে জিনিসপত্র নিয়ে ও বেরিয়ে গেল, বলল কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। সবকিছু ঠিক আছে তো? আগে হ্যাঁ, সব সব ঠিকই আছে, আপনি চিন্তা করবেন না। ওই 2-4 দিনের মধ্যে ও ফিরে আসবে। নমস্কার। নমস্কার। আপনি ওদের চেনেন? এ কিছুদিন আগে আমাদের হোটেলে এসেছিল। আচ্ছা, তো কি করেছিল এরা দুজন এখানে? অন্য কারোর সাথে কি দেখা করেছিল? ঝগড়ার থেকে সময় পেলে তবে না কারোর সঙ্গে দেখা করবে। ঝগড়া? কি ব্যাপারে ঝগড়া হয়েছিল? স্যার, যখন ওরা এসেছিল তখন তো শান্ত ছিল, জানি না হঠাৎ করে কি হয়ে গেল। কি বলবো স্যার, নিজেদের মধ্যেই ঝগড়া করতো। সিরিয়াস ঝগড়া হয়েছিল? মহাভারত স্যার। একজন ওয়েটার বাধা দিতে গিয়েছিল, ওর নাক ভেঙে দিল। তার মানে ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত পৌঁছেছিল? ওটাই তো বলছি স্যার, আমরা পাগল হয়ে গেছিলাম। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, খোঁজ নেওয়ার চেষ্টাও করেননি কি হয়েছিল? ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম স্যার, ওদের জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের ওয়েটারকে ডাকো, ওর কাছেই জানবো কি ঘটেছিল। হ্যাঁ ঠিক আছে স্যার। তাড়াতাড়ি। এই শোন, মোহনকে ডেকে পাঠাতো। আসছে স্যার। স্যার, খুব সাংঘাতিক লোকেরা স্যার, একটা ওয়েটারের নাক ভেঙে দিয়েছে মেরে। বাপরে। হ্যাঁ স্যার বলুন, আপনি ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সিআইডি থেকে, আর এটা জানতে এসেছি যে তোমার নাকের এই অবস্থা হলো কি করে। এদের দুজনকে চেনো তো মোহন? হ্যাঁ স্যার। কি হয়েছিল সেদিন?
এরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করছিল কেন? স্যার একটা ফোন এসেছিল হুম, রাজীব বাবুর জন্য। স্যার আপনার ফোন এসছে। আমার জন্য হোটেলের নাম্বারে ফোন? কার ফোন? জানি না স্যার। হ্যালো, তুমি? তোমায় কে বললো যে আমি এখানে আছি? আরে আমি তো অফিসের কাজে এসেছি। I swear, কেউ নেই আমার সঙ্গে, একদম একা আছি। কি কি বলছো তুমি? রাজীব, হোল্ড করো। ইয়েস রিয়া, কি হয়েছে? আমার থেকে লুকিয়ে লুকিয়ে তুমি কার সাথে ফোনে কথা বলছো? কার সঙ্গে কথা বলছিলাম? কারোর সঙ্গে কথা বলছিলাম না। বেশি চালাকি দেখিও না রাজীব, আমি খুব ভালো করেই জানি তুমি আমার পেছনে কি কি করে বেড়াও। দেখো রিয়া, তুমি শুধু ছোট কথাকে বড় করছো। আমি শুধু শুধু ছোট ব্যাপারটাকে বড় করছি না রাজীব, আমি তোমার জন্য কি না করেছি। এমনকি তুমি নিজের ভালোবাসার দিব্যি দিয়ে আমাকে দিয়ে বেআইনি কাজও করিয়েছো, যেটা আমার কোনোদিন করা উচিত ছিল না রাজীব। রিয়া, আসতে বলো, কেউ শুনে নেবে। শুনতে পারলে শুনতে দাও। রাজীব, আমাকে ফোনটা দাও। রিয়া প্লিজ দেখো। আমি দেখবো তুমি কার সাথে কথা বলছিলে। রাজীব, আমাকে ফোনটা দাও। রাজীব, দাও আমাকে ফোনটা। না, তুমি দাও আমাকে ফোনটা। আমি জানতে চাই তুমি কার সাথে কথা বলছিলে। বিশ্বাস করো, নষ্ট হয়ে যাবে স্যার। স্যার, ফোনটা দিন না স্যার। স্যার, আমাকে ফোনটা দাও। আর এইভাবেই আমার নাকটা ভেঙে গেল স্যার। এরপরে ওরা আরো চেঁচামেচি করতে গেছিল, আমরা ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কিন্তু ফোন কলটা ছিল কার? স্যার জানি না স্যার। স্যার কিছু একটা ব্যাপার তো ছিল ওই ফোন কলটায়, সেই জন্যই দুজনের মধ্যে এত ঝগড়া হয়েছিল। ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। জানা যেতে পারে কোন নাম্বার থেকে ফোন এসেছিল রাজীবের কাছে? নিশ্চয়ই, বাইরে থেকে এখানে যত কল আসে রেকর্ড থাকে। গুড, চলুন রেকর্ডগুলো দেখান, চলুন। আসুন। হ্যাঁ সালুকে। কি? হ্যাঁ সালুকে, কি হয়েছে? হঠাৎ করে কেন ডাকলে? বস, কোমলের মৃত্যু বিষের কারণে হয়নি। কি? বিষে মৃত্যু হয়নি? আপনি তো প্রথমে বলেছিলেন যে... দয়া, প্রথমে যেটা বলেছিলাম সেটা ভুলে যাও। একটা নতুন কথা জানা গেছে, কোমলের মৃত্যু বিষের কারণে হয়নি, বরং ওষুধের কারণে হয়েছে। ওষুধের জন্য মৃত্যু? কিন্তু ওষুধ খেয়ে কি করে মরতে পারে? বস, কাউকে বিনা অসুখে উল্টো পাল্টা ওষুধপত্র খাওয়ালে তাহলে কি হবে? রিয়াকশনেই মারা যাবে। কি ওষুধ ছিল? ল্যাম্বোফোডিনাজোল। ল্যাম্বোফোডিনাজোল? কি আর করবে, লেখাপড়া জানে না তো বেচারা। আচ্ছা, এই ওষুধটা কোন রোগের জন্য দেওয়া হয়? স্যার, এই ওষুধ সাধারণত এপিলেপসি পেশেন্টকে দেওয়া হয়। আপনি তো জানেন যে এপিলেপসি একটা মানসিক রোগ, যেটাতে মানুষের মস্তিষ্কে একটা পরিবর্তন আসে, যার ফলে অজ্ঞান হয়ে যায়। কিন্তু কোমলের তো এই রোগটা ছিল না, তাহলে এই ওষুধ দিলটা কে? বস, যতক্ষণ পর্যন্ত না কোনো ডাক্তার লিখে দেবে ততক্ষণ এই ওষুধটা কেনা যায় না। তাহলে অভিজিৎ, সমস্ত ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করো যারা এই রোগের চিকিৎসা করে। স্যার, হ্যাঁ, ওই ফোন নাম্বারটার খোঁজ পেয়ে গেছি স্যার, যেটা হোটেলে করা হয়েছিল। কে ফোন করেছিল? স্যার, অঞ্জলি নামের কোনো এক মহিলা করেছিলেন, আর এই হলো তার অ্যাড্রেস। হ্যাঁ। আপনি অঞ্জলি? হ্যাঁ। আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? আসুন। আপনি রাজীব বাবুকে চেনেন? হ্যাঁ, উনি আমার স্বামী আর আমি ওনার একমাত্র স্ত্রী। না তো ওনার এই বাড়ির চিন্তা আছে, না আমার। আচ্ছা আচ্ছা, আপনি রাজীবের স্ত্রী হন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা বলুন তো কি, আপনারা রাজীবকে কেন খুঁজছেন? অ্যাকচুয়ালি আমরা সন্দেহ করছি যে রাজীব রিয়া নামের একটা মেয়ের সঙ্গে মিলে নিজেদের বস কোমলকে খুন করে দিয়েছে। কি? রিয়ার সাথে? কতবার বলেছি ওকে আমি রিয়ার থেকে দূরে থাকো, কিন্তু আমার একটা কথাও শোনেনি। শেষে ফাঁসিই তো দিল রিয়া ওকে। এক মিনিট, একটু স্পষ্ট করে বলুন তো ব্যাপারটা কি? কি বলবো স্যার, একটা সুন্দর বিবাহিত জীবন ছিল আমাদের। যখন থেকে এই রিয়া এলো ওর জীবনে, ও আমার থেকে বেশি রিয়াকে খেয়াল রাখতো। ও খুবই বাজে মহিলা,
কিছু ধারণা আছে আপনার যে এখন দুজন কোথায় আছে? জানি না কোথায় আছে দুজন। গত সপ্তাহে আমি ফোন করেছিলাম, তখন ওই রিয়ার চিৎকারের আওয়াজ শুনেছিলাম। রেডি? জানতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, আমরা পৌঁছাচ্ছি। ওই সাইকোথেরাপিস্টের খোঁজ পাওয়া গেছে। ভেরি গুড। ডক্টর চন্দ্র, আগে হ্যাঁ, কি ব্যাপার? দেখুন আমরা সিআইডি থেকে। সিআইডি? কিন্তু এখানে? আগে হ্যাঁ, একটা খুন হয়েছে, সেই জন্যই আমরা এখানে এসেছি। কার খুন? কোমলের। কোমল? আগে হ্যাঁ, কোমল, যার এপিলেপসির চিকিৎসা করছিলেন। কিন্তু ওকে খুন করলো কে? হয়তো আপনি। এসব কি বলছেন আপনি? আগে হ্যাঁ, কোমলের এপিলেপসি ছিল না, তা সত্ত্বেও আপনি ওকে এর ওষুধ কেন দিচ্ছিলেন? আপনারা নিশ্চয়ই কোথাও ভুল করছেন। অসুখ যদি নাই হবে আমি ওষুধ দেবো কেন? আপনাকে টাকা কে দিয়েছিল কোমলের ভুল চিকিৎসা করার জন্য? হ্যাঁ, দেখুন এইরকম ভাবে মিথ্যে দোষারোপ করতে পারেন না। এই রিপোর্টটা দেখুন আপনি, এটাতে পরিষ্কার লেখা রয়েছে যে ওর মৃত্যু স্লাম্বুফোডিনাজল নামের ওষুধের জন্য হয়েছে, যেটা আপনি প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু এই মেয়েটা তো কোমল নয়। আপনার চশমা পাল্টান আর ভালো করে দেখুন, যদি এ কোমল না হয় তাহলে কে? আমি কি করে জানবো? এই মেয়েটিকে আমি আগে কখনো দেখিনি। তার মানে স্যার অন্য কোনো মেয়ে কোমল সেজে এখানে নিজের চিকিৎসা করাচ্ছিল। আর হয়তো ওই মেয়েটাই কোমলকে ওই ওষুধটা দিচ্ছিল। আপনি একটু এই ছবিগুলো দেখুন তো, এদের মধ্যে কি ওই মেয়েটা আছে যে কোমল সেজে এখানে এসেছিল? এই হলো কোমল, যাকে আমি চিকিৎসা করছি। ও রিয়া? স্যার, এ তো অদ্ভুত ব্যাপার। রিয়া এত দিন ধরে ডাক্তারকে বোকা বানিয়ে গেল আর উনি বুঝতেই পারলেন না। স্যার খুব চালাকেরা দুজন, রিয়া আর রাজীব। প্রচুর প্ল্যানিং করেছে আগে ওরা, তারপর মেরেছে কোমলকে। এরা তিনজনেই একসাথে বসে প্রায়ই খাবার খেত। হয়তো সেই সুযোগেই এরা দুজন মিলে কোমলের খাবারের সাথে এই বিষাক্ত ওষুধটা মেশাতো। স্যার একটা কথা বুঝতে পারছি না, এরা যদি সবকিছু ভেবেচিন্তেই করে থাকে তাহলে এরা পালালো কেন? এরা কি জানতো না এরা যেই পালাতে চাইবে ধরা পড়বে? ওদের হাত পা ঠান্ডা হয়ে গেছে হয়তো কোমলের লাশ দেখে, ভেবেছিল হয়তো ধরা না পড়ে যায়। না পালালে হয়তো বেঁচেও যেত, কিন্তু এখানেই ভুলটা করে ফেলেছে। অভিজিৎ দেখো, ওরা যেখানেই লুকুক না কেন, আজ না হয় কাল ওদের টাকার দরকার পড়বেই, কি তাই না? হয়তো কোনো ব্যাংক থেকে টাকা তুলবে, না হলে কোনো এটিএম থেকে। আর দুটো জায়গাতেই আমরা নজর রাখতে পারি স্যার। যদি কোনো এটিএম বা ব্যাংক থেকে এরা টাকা তোলে আমরা জানতে পারবো, আর এরা ধরা পড়বেই। আর ব্যাস, এইটুকু আমাদের জানা দরকার, এরা কবে কবে আর কোন কোন ব্যাংক থেকে এরা টাকা তুলছে আমরা ওদের ধরে ফেলবো। স্যার, যেদিন কোমলের খুন হয়েছিল সেদিন রিয়ার রাজীব আন্ধেরির কোনো একটা এটিএম থেকে টাকা তুলেছিল। পালানোর জন্য টাকার দরকার ছিল না ওদের? তারপর তারপর কোথা থেকে তুলেছে? কাল রাতে ওরা টাকা তুলেছে কোলাপুর থেকে। কোলাপুর? তার মানে এরা দুজনেই কোলাপুরে গিয়ে লুকিয়ে বসে আছে। স্যার এদের দুজনের ব্যাংকের সঙ্গে কথা বলে এদের অ্যাকাউন্টগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে এরা এটিএম থেকে টাকা তুলতে পারবে না। আর যখন খাবার খাওয়ার মতন পয়সাও থাকবে না তখন নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবে স্যার। আর যেখানেই লুকিয়ে থাকুক বেরিয়ে আসতেই হবে স্যার। ভেরি গুড আইডিয়া দয়া, ভেরি গুড আইডিয়া। তাহলে চলো কোলাপুরে গিয়ে খুঁজতে শুরু করি। স্যার। আরে কোলাপুরে? পুরো কোলাপুরে কোথায় কোথায় তাদের খুঁজে বেড়াবো? ফেডরিক, অপরাধীরা পালিয়ে কোথায় গিয়ে থাকবে? কোনো হোটেলে বা কোনো লজে। কিন্তু স্যার, ওরা তো কোনো বন্ধু বা আত্মীয়ের বাড়িতেও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু প্রথমে তো আমরা কোলাপুরের হোটেলগুলো থেকে শুরু করতে পারি। তাহলে চলো কোলাপুর যাই। হ্যাঁ, এই হলো রুমের চাবি। ওকে, আমরা চেক আউট করছি, বিল করে দিন। হ্যাঁ স্যার। হ্যাঁ দয়া, পেলে কি? না এখানে নেই স্যার। দয়া মন দিয়ে দেখো, ভালো করে দেখো, হতে পারে ও ছদ্মবেশে ওখানে উঠেছে। ওকে স্যার। 4 দিন হয়ে গেল স্যার, আমরা আলাদা আলাদা লজে থেকে থেকে বেড়াচ্ছি, এখন অবধি কাউকে পেলাম না। এইভাবে খুঁজতে থাকলে আমাদের জুতোর সোল ক্ষয়ে যাবে স্যার। ফেডরিক, ও
ওরা কোলাপুরেই আছে, বুঝেছো? হ্যাঁ দয়া, না এখন অবধি তো জানতে পারিনি, কিন্তু এক মিনিট দয়া, মনে হচ্ছে পেয়ে গেছি। হ্যাঁ এখানেই, আমি যে লজে আছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে। এসে গেছো তুমি ব্যাংক থেকে? দয়া, এদিকে এসো। এখানে ভিতরে আছে, কোনো মেয়েও আছে সঙ্গে। মেয়ে? নিশ্চয়ই রিয়া। এক মিনিট। কিন্তু কিন্তু এটা কি করে হতে পারে রাজীব? আমার ব্যাংক অ্যাকাউন্টে তো টাকা ছিল। আমার তো মনে হয় সিআইডি আমাদের খুঁজছে, আর ওরা আমাদের অ্যাকাউন্টটাকে সিল করে দিয়েছে। এবার আমরা কি করব? টাকার ব্যবস্থা তো করতেই হবে, কেননা আর এখানে থাকাটা নিরাপদ নয়। তুমি ওকে টাকার ব্যাপারটা বললে? বলেছি তো, কথা তোমার সামনেই তো বলেছি। তুমি দেখেছো কিভাবে ও কথাটাকে ঘুরিয়ে দিল। দাও আমাকে ফোনটা দাও, আমি এখনই ওর সাথে কথা বলছি। কিচ্ছু হবে না, ও আমাদের ফোনই ধরছে না। আমার মনে হচ্ছে না ও আমাদের সাহায্য করবে। কার ব্যাপারে কথা বলছো ওরা? এটা কি করে হতে পারে যে ও আমাদের কথা মানবে না? হ্যাঁ, ওরই কথাতে তো আমরা কোমলকে বিষ খাইয়ে মেরে ফেলেছি, আর এখন ও আমাদের সাহায্য করবে না? না না, এরকম হতে পারে না। ওকে আমাদেরকে বাঁচাতেই হবে রাজীব। কিন্তু ও এসব কিছুই করবে না। আমি ওকে হুমকিও দিয়েছিলাম, যদি ও আমাদের সাহায্য না করে তাহলে আমি সিআইডির কাছে যাব। জানো ও কি করলো? হাসতে থাকলো, বলল সিআইডি খুনিদের উপর ভরসা করে না, তোমাদের কথাও বিশ্বাস করবে না। অন্য এটা কেমন চক্করে ফেসে গেলাম আমরা রাজীব। এবার আমরা কি করব? আমি কি জানি আমরা এখন কি করব। এদের কিছু হবে না এখন। যদি আমরা ডুবি তাহলে ওকে নিয়েই ডুববো। তার মানে হলো এই চক্রান্তর পেছনে তৃতীয় কেউ আছে। এসব কি স্যার? আমরা ওদের লজেই কেন ধরে ফেললাম না? এটাই মোক্ষম সময় ওদের ধরার। চুপ করো। রাজীব, তুমি জানো ওর ঘরটা কোনটা? উপরেই হবে। আজকে আমি ওকে ছাড়বো না। আমাদেরকে খুনে ফাঁসিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আমি ছাড়বো না ওকে। আসো। ওইখানেই দাঁড়াও, নয়তো আমি সিআইডি কে ফোন করে দেবো। তার আর কোনো প্রয়োজন নেই তানভি দেবী, আপনি ডেকেছেন, আমরা চলেও এসেছি। থ্যাংক গড, আপনারা ঠিক সময় চলে এসেছেন। জানি না এই দুজন কারা। আরে আপনি এদেরকে চেনেন না? এরা আপনার জন্য কাজ করে, আর আপনি এদেরকেই চেনেন না। আমার জন্য? কি বলছেন আপনি? ওরা আমার জন্য কাজ করে? ব্যাস ম্যাডাম, অনেক ভালো সাজার অভিনয় করেছেন। এবারে বলুন, কেন খুন করিয়েছেন কমলকে?
এসব আপনারা কি বলছেন? আপনি ধরা পড়ে গেছেন, বুঝেছেন? রিয়া, ইনি সেই মহিলাই না যিনি তোমাকে টাকা দিয়েছিল কমলকে মারার জন্য? না, এই মহিলাটি ও নয়। তাহলে সত্যি করে বলো, না হলে তোমরা দুজনে কেউই বাঁচবে না। আমি মিথ্যে বলছি না, ওই মেয়েটা ওটা আমি। আর আজকে আমি তোমাদের সবাইকেও কমলের কাছে পৌঁছে দেব। ওখানেই দাঁড়াও। তোমাদের সিআইডি লোকেদের কাছে কেসের অভাব পড়েছে কি? কোনো অন্য কেস নিয়ে নিতে পারতে। সেই থেকে কোমল 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 করে করে আমার মাথা খারাপ করে দিয়েছো তোমরা সবাই মিলে। যতক্ষণ না খুনি খুনের শাস্তি পাচ্ছে আমরা চুপ থাকি না, বুঝেছো? কিন্তু আফসোস, এবারে সেটা হবে না। কালকে নিউজপেপারে লেখা থাকবে যে 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 কোমলের হত্যাকারীরা আস্থাকে মারার চেষ্টা করেছিল, আর আর বাহাদুর সিআইডিরা ওকে বাঁচানোর চেষ্টায় নিজেরা প্রাণ হারিয়েছে, শহীদ হয়ে গেছে, শহীদ। হ্যাঁ, আমরা তো তোকে নিজের মেয়ে ভেবেছিলাম, আর তুই আমাদের সঙ্গে এরকম করলি? এ বুড়ি, নিজের এই ডায়লগ বাজি বন্ধ কর, বুঝলি? তো এসিপি, এবার মরার জন্য তৈরি হয়ে যা। দেখো, তুমি বোকামি করো না, বন্দুকটা আমাদের দিয়ে দাও। হাত উপরে কর, হাত উপরে কর বলছি, হাত উপরে কর নিজের। তোমার বন্দুকটা এদিকে দাও বলছি। কখনোই না। আরে না 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 ম্যাডাম, আরে সব গুলি যে এখানে। কি হলো, কেমন লাগলো আমাদের নাটক? হ্যাঁ, তোমার মতন সাপকে গর্ত থেকে বের করার জন্য আমরা এই প্ল্যান বানিয়েছিলাম, বুঝেছো? নিয়ে চলো একে। নিজের বান্ধবীকে তো সবাই খারাপ পথ থেকে সরিয়ে আনে, আর সরিয়ে আনা তো দূরের কথা, তুমি তোমার নিজের বান্ধবীকে খুন করে দিলে। হ্যাঁ, বান্ধবী নয়, বোন ছিল আমার। বোন? তোমার নিজের বোনকে খুন করতে তোমার লজ্জা করেনি? সৎ বোন ছিল ও আমার। সৎ বোন ছিল তো কি হয়েছে, তোমার বোনই তো ছিল। আমার বাবা, আমার মা বেঁচে থাকতে ওর মা বন্দনাকে বিয়ে করেছিল, আর আর বন্দনা বাবা চলে যাওয়ার পর আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিল। খিদের জ্বালায় অভাবে ভুগতে ভুগতে আমার মাও শেষে চলে গেল। তার মানে হচ্ছে যে তুমি বন্দনাকেও খুন করে দিয়েছো? বিষ দিয়ে মেরেছি। আমি তোর পুরো পরিবারটাকে শেষ করতে চেয়েছি। কিন্তু কোমল কি জানতো যে তুমি আসলে ওর বোন? না, সেই জন্যই ওর বান্ধবী সেজে আমি ওর বাড়িতেই ঢুকে পড়লাম। শেষমেশ ধরা পড়তে হলো তো? হ্যাঁ, ভয় পেয়ে পালিয়ে গেল তো তোমার বন্ধুরা রিয়া আর রাজীব। ওরা বোকা। আমি কি করে জানবো যে ওরা দুজন এত বড় মূর্খ হবে? আস্থা, আস্থা, তোমরা দুজন এখানে? কি হয়েছে? ওই কোমল, কোমল কি হয়েছে কোমলের? ও মরে গেছে। সত্যি? ইয়েস, আজ আমি সত্যিই খুশি। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। তুমি খুশি হলে? আর এইদিকে যে আমরা দুজন ফেসে গেলাম, সেটার কি? কেন না, অনেক বড় বোকা তোমরা দুজন, এক নম্বরের মূর্খ তোমরা। কে বলেছিল তোমাদের দুজনকে এখানে পালিয়ে আসতে? যদি কেউ সন্দেহ করে তো? দেখো আস্থা, যাই হোক, এতক্ষণে সিআইডি ওখানে পৌঁছে গেছে। তুমি প্লিজ আমাদের টাকাটা দিয়ে দাও আস্থা। টাকা নিয়ে আমরা কোথাও দূরে চলে যাব। সবকিছু ঠান্ডা হয়ে গেলে আমরা আবার ফিরে আসব। প্লিজ আমাদের টাকাটা দিয়ে দাও। দেখো এখন আমার কাছে টাকা নেই। তোমরা একটা কাজ করো, এখন এখান থেকে যাও। আমি দেখছি কি করা যায়, আর আমি যখন ফোন করব তখনই আসবে, ঠিক আছে? আমি কিছু করছি কিছু। যাও 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 এখান থেকে, যাও। কোমল, নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি আমি। বাহ, তাহলে এখন আনন্দ করো, ব্যান্ড পার্টি ডাকো, নাচো, তোমার পেয়ারের লোকজনদেরও ডাকো। বোকা মেয়ে কোথাকার, কি পেয়েছো তুমি দুটো খুন করে? নিজের মনের রাগটাই তো শুধু মেটালে তুমি। এবার জেলে বসে দিন গোনো,
ফাঁসির হুকুম হওয়া পর্যন্ত।